একটা বৃত্তের কথা যদি বলি, বৃত্তের ভেতরে যে কোনো পয়েন্টে একটা বিন্দু থাকতে পারে। বৃত্তের উপরেও কিন্তু কোনো একটা বিন্দু থাকতে পারে এবং বৃত্তের বাইরেও কিন্তু কোনো একটা বিন্দু থাকতে পারে। তার মানে আমি যদি তোমাকে কোনো একটা বৃত্তের ভেতরে, বাইরে বা উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক দেই, তোমাকে বুঝতে হবে যে ওই বিন্দুটা বৃত্তের ভেতরে আছে নাকি বাইরে আছে নাকি বৃত্তের উপরে আছে। তো কিভাবে বুঝবো সেটা নিয়ে আমরা এখন দেখব। তাহলে দেখো, আমাদের এখানে একটা বৃত্ত আছে এবং আমি কোনো একটা বিন্দুকে নিলাম যেটার অবস্থান বৃত্তের ভেতরে, এবং আমি অন্য আরেকটা বিন্দুকে নিলাম যেটার অবস্থান হচ্ছে বৃত্তের উপরে, এবং আমি ফাইনালি আরেকটা বিন্দুকে নিলাম যেটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থান করছে। তো প্রতিটা বিন্দুর জন্য আমি একটা জেনারেল স্থানাঙ্ক ধরো এই বিন্দুটার জন্য স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এই বিন্দুর জন্য স্থানাঙ্ক হচ্ছে আমাদের x1, y1, এবং এটার জন্য আমরা ধরে নিলাম স্থানাঙ্ক হচ্ছে x1, y1, যেখানে x1, y1 এদের মান বারবার চেঞ্জ হবে। এবং আমি আরেকটা বিষয় ধরে নিই, বৃত্তের যে সেন্টার বা কেন্দ্র এটা হচ্ছে 0,0-তে আছে। তাই যদি হয় তাহলে আমাদের এখন টেস্ট করতে হবে এই বৃত্তটার মধ্যে থাকা তিনটা বিন্দু, দ্যাট মিনস এটা হচ্ছে ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু, এদের অবস্থানগুলো আমাদেরকে বের করে দেখতে হবে, মানে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এই বিন্দুটা বৃত্তের ভেতরে, বি বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে এবং সি বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে। এটা করার জন্য আমরা বৃত্তের দুই ধরনের ইকুয়েশন কাজে লাগাতে পারি। একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম যে কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাট, তো সেটা কীরকম ছিল, x - h হোল স্কোয়ার প্লাস ছিল হচ্ছে y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, তাই না? এরকম একটা জিনিস ছিল। তো আমি একটা কাজ করি, কেন্দ্রটাকে 0,0 না ধরে h,k ধরি, কারণ কেন্দ্র যেহেতু বারবার পরিবর্তন হয়, তো আমি ধরলাম এটা কেন্দ্র। কেন্দ্র মানে হচ্ছে সেন্টার, এটাকে আমি ও দিয়ে প্রকাশ করলাম। তো এখন দেখো, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্ক বসিয়ে দেব এক্স এবং ওয়াইয়ের জায়গায়, তারপর টেস্ট করে দেখব সেটার মানটা আর স্কোয়ারের চেয়ে বড় আসে না, সমান আসে না ছোট আসে। মানে বিষয়টা এরকম, তুমি যদি এই বিন্দুর কথা ধরো, এই বিন্দুর অবস্থান কোথায়, অবশ্যই এটা বৃত্তের ভিতরে অবস্থান করছে, এবং এই বিন্দুটা আমি যদি উপরের সমীকরণে বসাই তাহলে আমি পাবো এক্সের জায়গায় x1 মাইনাস হচ্ছে h, তারপর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াইয়ের জায়গায় y1 মাইনাস কে, তারপর হচ্ছে হোল স্কোয়ার, এবং এতটুকু বসানোর পর আমরা চেক করে দেখব এই মানটা আর স্কোয়ারের সাথে কিভাবে যায়। তো যদি তুমি কোনো একটা বৃত্তের ভেতরের বিন্দু নিয়ে কাজ করো তবে অবশ্যই এই মানটা আর স্কোয়ারের চেয়ে ছোট হবে। তার মানে এই বিন্দুর জন্য আমাদের এই শর্তটা কাজে লাগবে। তারপর তুমি যদি বি বিন্দুর কথা বলো, সেটা হচ্ছে আমাদের বৃত্তের ঠিক উপরে বসে আছে, এবং এই বি বিন্দুটাকে তুমি যদি সমীকরণে বসাও তুমি পাবে x1 - h হোল স্কোয়ার আগের মতোই, প্লাস হচ্ছে y1 - k হোল স্কোয়ার আগের মতোই, এবং তুমি চেক করে দেখবে যে এইটার মান যা আসে আর স্কোয়ারের মানটা হুবহু তাই আসছে। তার মানে এটা হচ্ছে বৃত্তের উপরে বসে থাকা কোনো একটা বিন্দুর জন্য শর্ত। তুমি যদি সি বিন্দু নিয়ে কাজ করো, সেটা হচ্ছে x1, y1 বিন্দু, এটাকেও তুমি যদি বৃত্তের ইকুয়েশনে বসাও তাহলে তুমি পাবে x1 - h হোল স্কোয়ার প্লাস y1 - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, না, এটাও হবে কি আর স্কোয়ারের চেয়ে বড়। দ্যাট মিনস সি বিন্দুর জন্য এটা আর স্কোয়ারের চেয়ে বড় হবে। তাহলে কোনো একটা বিন্দু বৃত্তের ভেতরে নাকি বাইরে নাকি বৃত্তের উপরে বসবে সেটা নির্ভর করে ওই বিন্দুটার মান আমি যদি ইকুয়েশনে বসাই, তাহলে ইকুয়েশনের মানের সাথে আমাদের এই আর স্কোয়ার বা ব্যাসার্ধের স্কোয়ারের সম্পর্কটা কীরকম তার উপর ভিত্তি করে। তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন সম্পর্ক। এখন এই সম্পর্কগুলো তো শুধুমাত্র আমরা একটা ইকুয়েশনের জন্য দেখলাম, তাই না? আমাদের এখন আরেকটা ইকুয়েশনও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে কি বৃত্তের সাধারণ ইকুয়েশন। সাধারণ ইকুয়েশন কী ছিল? সিম্পলি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × g × x প্লাস ছিল 2 × f × y প্লাস c ইজ ইকুয়াল 0। এটা ছিল সাধারণ ইকুয়েশন। এখন তুমি যদি সাধারণ ইকুয়েশনের মধ্যে এই মানগুলো বসানোর চেষ্টা করো তাহলে দেখবে তুমি এই টোটাল জিনিসের একটা মান পাবে। দ্যাট মিনস আমি এই টোটাল জিনিসটাকে এস ধরলাম, ধরো এস হচ্ছে আমাদের এই টোটাল জিনিসটা, দ্যাট মিনস এস। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি যদি এই বিন্দুর কথা বলো, এই বিন্দুটা হচ্ছে আমাদের বৃত্তের ভেতরে অবস্থান করছে, তাহলে এই বিন্দুর জন্য আমাদের এসের যে মানটা হবে সেটা হবে 0-এর চেয়ে ছোট, এটা মনে রাখতে হবে। তার মানে আমাদের এখানে এসের যে মানটা আসছে, এস মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাই না? তো এটার মান অবশ্যই হবে 0-এর চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সত্য। তুমি যদি বি বিন্দুর কথা বলো, বি বিন্দুটা হচ্ছে কি বৃত্তের ঠিক উপরে অবস্থান করছে। তো বৃত্তের ঠিক উপরে যদি অবস্থান করে তাহলে বি বিন্দুর জন্য এসের যে মানটা পাবো, তার মানে তুমি যদি এক্সের জায়গায় x1 বসাও, ওয়াইয়ের জায়গায় y1 যদি বসাও, তাহলে এসের টোটাল মানটা পাবে হচ্ছে 0-এর সমান। এবং তুমি যদি ফাইনালি সি বিন্দুর জন্য দেখো, সি বিন্দুটা হচ্ছে কি বৃত্তের বাইরে অবস্থান করছে, সেটার জন্য আমাদের টোটাল যে এসের মানটা সেটা হবে হচ্ছে কি 0-এর চেয়ে বড়। তার মানে এসের মানটা হচ্ছে কি এই যে বৃত্তের ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনের
প্রথম পার্টটা দ্যাট মিনস ইকুয়াল 0 বাদে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই টোটাল মানটাকে আমি ধরেছি s এর মান। তাহলে s এর মানটা শূন্যের চেয়ে ছোট হলে সেটা আমাদের এই বিন্দু বা বৃত্তের ভেতরের বিন্দুকে নির্দেশ করবে, শূন্যের সমান হলে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুকে নির্দেশ করবে, এবং শূন্যের বড় হলে সেটা বৃত্তের বাইরের কোনো একটা বিন্দুকে নির্দেশ করবে। তাহলে তুমি সিম্পলি যে বিন্দুটা পাবে সেই বিন্দুটার মান দ্যাট মিনস ভুজ এবং কোটি দ্যাট মিনস x1 এবং y1 জাস্ট বৃত্তের সমীকরণে বসিয়ে এই শর্তগুলো ফিল আপ করে দেখবে যে কোনটার সাথে এটা ম্যাচ করে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব বের করার সিস্টেম। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট ছবি দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমাদের এখানে সি কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত বসে আছে এবং বৃত্তের বাইরে এই হচ্ছে আরেকটা বিন্দু, এবং এই বিন্দুর যে স্থানাঙ্ক আমি ধরলাম সেটা হচ্ছে x1, y1। আমাদের টার্গেট হচ্ছে এই বিন্দু থেকে আমাদের এই বৃত্তের মধ্যে সবচেয়ে কাছের বিন্দু কোনটা হবে এবং সবচেয়ে দূরের বিন্দু কোনটা হবে সেটার দূরত্বটা বের করা। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বিন্দুটার সাথে আমি বৃত্তের কেন্দ্র সিটাকে যোগ করতে পারি। তাহলে আমরা এখানে একটা রেখা পাবো, সেটা হচ্ছে এ থেকে সি পরিমাণ রেখা, এবং এই সি রেখা যখন আমরা টানবো তখন দেখব সেটা কিন্তু বৃত্তের উপর পি বিন্দুতে ছেদ করেছে। আবার আমি যদি এসি রেখাটাকে বর্ধিত করি পেছনে, তাহলে সেটা কিন্তু বৃত্তের উপর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে একটা স্পষ্ট আইডিয়া পেলে যে বৃত্তের উপরে পি বিন্দু হচ্ছে এই বিন্দু থেকে সবচেয়ে কাছের রেখা, এবং বৃত্তের উপরে কিউ বিন্দুটা হচ্ছে এই বিন্দু থেকে সবচেয়ে দূরের রেখা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ থেকে পি এর দূরত্ব বের করা এবং এ থেকে কিউ এর দূরত্ব বের করা। তাহলে আমরা লিখে পেলি আমাদের প্রথম টার্গেট হচ্ছে এ থেকে পি বের করব, তারপর হচ্ছে এ থেকে কিউ বের করব। খেয়াল করে দেখো তো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তুমি কিন্তু জানো, যেটাকে আমরা এইচ কমাকেই বলে থাকি। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক জানি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানি, এই দুটো স্থানাঙ্ক ইউজ করে আমরা খুব সহজেই এ থেকে সি এর দূরত্বটা কিন্তু বের করতে পারবো, তাই না? তাহলে আমি বলতে পারি এ থেকে সি এর যে দূরত্বটা এটা আমাদের জানা থাকবে, বিকজ আমরা এই বিন্দুর স্থানাঙ্ক জানি এবং সি বিন্দুর স্থানাঙ্ক জানি, এবং তুমি দুটো স্থানাঙ্ককে কাজে লাগিয়ে দূরত্ব সূত্র ইউজ করে কিন্তু খুব সহজেই তাদের মান বের করতে পারো। তাহলে আমি যদি এ থেকে পি এর দূরত্বটা বের করতে চাই, খেয়াল করে দেখো তো, এ থেকে পি বের করার জন্য আমরা কিন্তু এ থেকে সিকে কাজে লাগাতে পারি। দ্যাট মিনস তুমি এ থেকে শুরু করে সি পর্যন্ত যে দূরত্ব যাবে সেখান থেকে তুমি যদি সি থেকে শুরু করে পি দূরত্বটা বাদ দাও, তাহলে সেটাই হবে কি এ থেকে পি এর দূরত্ব। তাহলে এ থেকে পি এর দূরত্ব হবে এসি মাইনাস হচ্ছে এপি, এপি না, এটা হচ্ছে পিসি হবে, পিসি। তো আবার খেয়াল করো, যেহেতু আমি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর কোনো একটা বিন্দুকে যোগ করেছি দ্যাট মিনস সিপি, এটা তখন বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। একইভাবে বৃত্তের কেন্দ্র সি থেকে আমি কিউ বিন্দুকে যোগ করেছি, তাহলে এতটুকু অংশকে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি এসির মান আমরা জানি, মাইনাস করব পিসির মান, পিসির মান হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এতটুকু অংশ করলে আমি বৃত্তের সবচেয়ে কাছের দূরত্বটা পেয়ে যাব কোনো একটা বিন্দুর সাপেক্ষে। তারপর আমি যদি এ কিউ বের করতে চাই, খেয়াল করে দেখো এ কিউ মানে হচ্ছে কি টোটাল অংশ। তাহলে আমি যদি এসি এর সাথে এক্সট্রা যোগ করি হচ্ছে সি থেকে কিউ অংশ, তাহলে কিন্তু আমি টোটালি এ কিউ অংশটা পেয়ে যাচ্ছি। এবং এক্ষেত্রেও খেয়াল করে দেখো আমাদের এসির মানটা জানা, বাট এ কিউ যেটা মানে সি কিউ যেটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা আর। তো বৃত্তের ব্যাসার্ধের সাথে আমি যদি এসিকে যোগ করি তাহলে আমরা এ কিউ পেয়ে যাব। তো এইভাবে আমরা বৃত্তের বাহিরে যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ বিন্দুর দূরত্ব বের করতে পারি এবং সর্বনিম্ন বিন্দুর দূরত্ব বের করতে পারি। তাহলে এপিটার পরিচয় কি? এপি হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স, কোথা থেকে? বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে। আর এ কিউ হচ্ছে বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ দূরত্ব, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স। এবার যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে ভিন্ন ভিন্ন রেখার অবস্থান দেখব। কীরকম অবস্থান হতে পারে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের সাপেক্ষে আমাদের তিন ধরনের রেখা কাজ করতে পারে। যেমন আমি যদি একদম প্রথম রেখাটার নাম দিই হচ্ছে এ, এই রেখাটা হচ্ছে বৃত্তের একদম বাইরে অবস্থান করছে এবং তার সাথে বৃত্তের কোনো সম্পর্ক নেই। আমি যদি বি রেখাটার নাম দিই, মানে দ্বিতীয় রেখাটার নাম দিই বি, তাহলে বি রেখাটা দেখতে পাচ্ছ বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুতে জাস্ট টাচ করেছে। তাহলে এই ধরনের রেখাগুলোকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক, যারা বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে টাচ করে চলে যায়। আর এই রেখাটা দেখো, এটা টাচও করেনি, স্পর্শ করেনি, কিছুই করেনি, তার মানে এটা হচ্ছে ছেদকারী রেখা না, দ্যাট মিনস এটা হচ্ছে নন ইন্টারসেক্টিং রেখা, এই নম্বর রেখাটা। আমি 3 নম্বর রেখা দেখাচ্ছি সি রেখাটা, এটা দেখতে পাচ্ছ বৃত্তের ভেতর দিয়ে চলে গেছে এবং ভেতরে দুইটা পয়েন্ট এসে কাট করেছে, দ্যাট মিনস ধরো এটা হচ্ছে এক্স পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তাহলে এই যে আমরা এই ধরনের রেখাগুলো দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় ছেদকারী রেখা বা ইন্টারসেক্টিং লাইন। তো এই তিন ধরনের রেখাগুলো আলাদা আলাদা কন্ডিশনের জন্য কাজ করে বৃত্তে।
কন্ডিশনগুলো নিয়ে জানতে হলে আমাদের রেখা সমীকরণ এবং বৃত্ত সমীকরণ লাগবে। তুমি ধরে নাও বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এখানে সি, এবং আমি সহজ করার জন্য ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0 বা 0,0। তুমি মূলবিন্দুতে বৃত্তের কেন্দ্রটা ধরে নিতে পারো। তাই যদি হয়ে থাকে তাহলে এই ধরনের বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = r², যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং তুমি এখানে যে ABC 3টা লাইন দেখতে পাচ্ছ, আমি 3টা লাইন বা রেখার সাধারণ সমীকরণ ধরে নিলাম y = mx + c। এটা হচ্ছে সাধারণ সমীকরণ কোনো একটা রেখার জন্য, যেখানে c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে আমরা y এর মানটা বৃত্ত সমীকরণে বসাতে পারি। তাহলে বৃত্ত সমীকরণ পাচ্ছি x² + y এর জায়গায় বসাবো mx + c, তারপর হচ্ছে হোল² = r²। দ্যাট মিনস আমরা এখানে বৃত্ত সমীকরণের সাথে রেখার সমীকরণটাকে একীভূত করছি, যাতে এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে এটা সলভ করলে পাবো x², এখানে আসবে হচ্ছে a + b² সূত্র। দ্যাট মিনস mx² x² প্লাস হচ্ছে 2 × mx × c প্লাস এখানে পাবো c², আর অপর প্রান্ত থেকে আমি যদি r²টাকে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই টোটাল ইকুয়েশনটাকে আমি যদি মডিফাই করি, দেখো x² যদি কমন যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 + m²। এই জায়গাটাতে কমন নিলে x² কমন নিলে তুমি দেখতে পাচ্ছ 1 + m² থাকে, প্লাস এখানে 2 × m × c, ওর সাথে এক্সটা আলাদা গুণ আকারে থাকে। আর এখানে আমরা আলাদা একটা কনস্ট্যান্ট পাচ্ছি c² - r², যেখানে c হচ্ছে রেখাটা থেকে আসছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর r হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো তো এই ইকুয়েশনটা কার মতো দেখতে দেখায়? তোমরা ঠিক ধরেছো, ইকুয়েশনটা হচ্ছে ax² + by না by না ax² + bx + c = 0। এই ইকুয়েশনের মতো দেখা, যেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের মধ্যে অবশ্যই কী থাকবে? x এর দুইটা মান থাকবে। তার মানে x এর মান, এগুলোকে বলা হয় মূল অথবা রুট, ইংলিশে এগুলোকে রুট বলে। তাহলে আমরা এখানে x এর মান দুটো পাবো, একটা মান হচ্ছে কি x1, একটা মান হচ্ছে কি x2। এখন এই দুটো মান আসলে কি নির্দেশ করবে? এই দুটো মান আমাদেরকে নির্দেশ করবে যে কোনো একটা লাইন যদি বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে পড়ে অথবা দুইটা বিন্দুতে যদি পড়ে, ওই সমস্ত বিন্দুর যে বুজ থাকবে সেই বুজকে নির্দেশ করবে আমাদের এক্স এর মান। কেননা এক্স দ্বারা কিন্তু আমরা বুজকে বুঝি, ওয়াই দ্বারা আমরা কোটিকে বুঝি। এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু এই দ্বিঘাত সমীকরণটা পেলাম, তোমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের একটা নতুন জিনিস জানো, সেটা হচ্ছে নিশ্চয়ক বা ডি, তাই না? এটার মানে তোমরা বুঝো নিশ্চয়ক বা ডি, এটা সূত্র কি ছিল? b² - 4ac। তো এখন আমি যদি আমাদের এই সমীকরণটার জন্য, দ্যাট মিনস আমি যদি বৃত্ত এবং সরলরেখার কম্বিনেশনের সমীকরণটাকে 1 নং ধরি, তাহলে 1 নং সমীকরণ অনুসারে আমরা এখানে নিশ্চয়কের একটা নির্দিষ্ট মান পাবো। তাহলে দেখো তো নিশ্চয়ক কত হবে? b² - 4ac। তো সমীকরণ অনুসারে b এর মান কত? b এর মান হচ্ছে x এর সহগ, যেটা 2mc। তাহলে আমাদের এখানে হবে b², দ্যাট মিনস 2mc হোল স্কয়ার মাইনাস 4 × a কত? x² এর সহগ, যেটা হচ্ছে 1 + m²। তাহলে এখানে বসবে 1 + m² ইন্টু c এর মান কত? টোটাল কনস্ট্যান্টটা, দ্যাট মিনস c² - r²। তো এটাকে আমি যদি একটু মডিফাই করি, এখানে হবে হচ্ছে 4m² c² মাইনাস হবে 4 1 + m², আর এখানে হবে হচ্ছে c² - r²। তাহলে এই টোটালটাই হচ্ছে কি আমাদের নিশ্চয়কের মান এই সমীকরণের জন্য। এখন এই নিশ্চয়কের মানটা আসলে কি নির্দেশ করে? এটা 3টে বিষয় নির্দেশ করে। সেটা হচ্ছে, আমি একটু শর্টকাটে লিখি। তোমার ধরো নিশ্চয়কের মানটা কখনো শূন্যের চেয়ে বড় হলো, তখন যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই এক্স যেটা থাকবে, দ্যাট মিনস রুট বা মূল যেটা থাকবে, এদের মানগুলো বাস্তব হবে এবং একই সাথে ভিন্ন মান হবে। তাহলে আমি একটু শর্ত বলি, তোমরা হয়তো জানো শর্তগুলো। নিশ্চয়ক যখন শূন্যের চেয়ে বড় হয়, তখন বেসিক্যালি আমরা এক্সের যে মানগুলো পাই, দ্যাট মিনস এই যে রুটগুলো পাচ্ছি, আমরা আলাদা দুটো রুট পাবো। দ্যাট মিনস আমরা একটা মান পাবো x1 আর একটা মান পাবো x2, এবং এই আলাদা মানগুলো অবশ্যই বাস্তব হবে। তাহলে দেখো তো কোন মুহূর্তটাতে, দ্যাট মিনস আমরা সরলরেখাটাকে কিভাবে রাখলে ওই সরলরেখার জন্য আমরা বৃত্তের মধ্যে দুইটা বিন্দু পাবো। তুমি ঠিক ধরেছ, সেটা হচ্ছে আমাদের সি সরলরেখাটা। দ্যাট মিনস আমি এই পয়েন্টগুলো একটু মুছে দিই, এগুলো তোমার অন্য পয়েন্ট আমি ধরি, এটা হচ্ছে পি ধরি, এটাকে আমি কিউ ধরি বোঝার সুবিধার জন্য। সি হচ্ছে এমন একটা সরলরেখা যেটা বৃত্তের উপর বসার পর বৃত্তের মধ্যে দুইটা পয়েন্টকে সে ছেদ করে, এবং প্রথম পয়েন্টের আমি যদি বুঝ ধরি x1, কোটি যদি ধরি কিছু একটা, ধরো y1, এবং দ্বিতীয় বিন্দুর বুঝ যদি ধরি x2, কোটি যদি ধরি y2, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে x1 এবং x2 আলাদা দুইটা মান আসছে এবং এগুলো বাস্তব মান হবে। তাহলে তুমি বলতে পারো d> 0 যদি হয়, বা এই ইকুয়েশনের জন্য আমাদের এই নিশ্চয়কের মানটা যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই আমরা রুট হিসেবে বা x এর মান হিসেবে দুইটা মান পাবো, এবং এই দুইটা মান সেটাই নির্দেশ করে যে আমাদের ওই রেখাটা বৃত্তের উপর দুইটা বিন্দুতে ছেদ করেছে।
এবং এই দুইটা বিন্দুরই বুঝ হচ্ছে কি x1 এবং x2, আর এই মানগুলো বাস্তব হবে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ নিশ্চয়ক। নিশ্চয়কের সত্য অনুসারে আমাদের অবশ্যই x1 এবং x2 এদের মানটা বাস্তব হতে হবে। তারপর তোমরা নিশ্চয়কের আরেকটা কন্ডিশন পড়েছো, সেটা হচ্ছে নিশ্চয়কের মান যখন শূন্য হবে তখন কি ঘটবে। নিশ্চয়কের মান যখন শূন্য হয় তখন আমাদের দ্বিঘাত সমীকরণের যেই রুট বা মূল এই মানগুলো সমান হয়। দ্যাট মিনস আলটিমেটলি আমাদের x1 এবং x2 এর মানটা সমান হবে, এবং সেক্ষেত্রে যে মানগুলো পাবো আমরা সেটাও কি বাস্তব মান হবে। দেখো তো এটা কোন কন্ডিশনের জন্য প্রযোজ্য। যেহেতু x1 এবং x2 সমান হবে, এর মানে হচ্ছে আমাদের এমন দুইটা বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখাটা যাবে যে দুটো বিন্দুর বুঝ সমান। এখন দুইটা বিন্দুর বুঝ সমান আর কোটি যা খুশি হোক কোনো সমস্যা নেই, বাট কোটিটাও সমান হতে হবে, তাই না? কারণ এরকম বিন্দু আমরা কোথায় পাবো? একমাত্র বি বিন্দুটাতে পাবো। বি বিন্দু দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করেছে, ছেদ না, এটা আসলে স্পর্শ করেছে বা টাচ করেছে সার্কেলকে। তার মানে এই বিন্দুর জন্য আমি যদি ধরি x1 যদি হয় বুঝ, একইভাবে এই বিন্দুর জন্য x2 যদি হয় বুঝ, তাহলে অবশ্যই x1 এবং x2 এর মানটা কী হবে? সমান হবে। তার মানে d = 0, এটা আসলে 2 নম্বর যে রেখাটা আছে দ্যাট মিনস স্পর্শক রেখা, এই রেখাটার জন্য শর্ত। এবং ফাইনালি ডি যদি শূন্যের চেয়ে ছোটো হয় তাহলে কি হবে? তাহলে আমরা x1 এবং x2 এর কোনো বাস্তব মান পাবো না, আমরা একটা ইমাজিনারি মান বা অবাস্তব মান পাবো। তার মানে আমরা যেই সমীকরণের রুট বা মূল আছে এই মূলের একটা অবাস্তব মান পাবো। আর মূলের অবাস্তব মান পাওয়া মানে কি? মানে হচ্ছে ওই রেখাটা কখনোই বৃত্তের উপর নির্দিষ্ট কোনো বিন্দুতে বসবে না। তার মানে ওই রেখাটা বৃত্তকে ছেদও করবে না, বৃত্তকে স্পর্শ করবে না। তাহলে এখানে আমরা যে x এর মান পাবো এটা পাবো হচ্ছে অবাস্তব মান, এবং এটা কখন প্রযোজ্য হবে? যখন রেখাটা এই রেখা হবে। দ্যাট মিনস আমাদের রেখাটা যখন নন ইন্টারসেক্টিং রেখা হবে। তাহলে এই রেখার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্যের চেয়ে ছোটো হবে, বি রেখার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্য সমান হবে, এবং সি রেখাটার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্যের চেয়ে বড় হবে। এবার আমরা এই তিনটা রেখা নিয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা দেখব। যার প্রথমটা হচ্ছে বৃত্তের মধ্যে দিয়ে ছেদকৃত রেখা। তাহলে ধরো আমাদের এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, যে বৃত্তের মধ্যে আমাদের একটা রেখা দেখতে পাচ্ছি যেটা বৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করেছে, একটা হচ্ছে পি পয়েন্ট, একটা হচ্ছে কিউ পয়েন্ট। এবং আমি ধরে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, কারণ মূল বিন্দু নিয়ে বুঝলে আমাদের সুবিধা হবে। তো এটা যদি হয়ে থাকে আমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক দিলাম, এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা দারুণ কনসেপ্ট কাজ করছে। কী ধরনের কনসেপ্ট কাজ করছে? তুমি যদি আমাদের এই রেখাটা নিয়ে দেখো, এটা কিন্তু আগের স্লাইডের সি নামক রেখা ছিল। তোমাকে যদি মনে করিয়ে দিই, দেখো আগের স্লাইডের সি নামক রেখা ছিল এটা। তাহলে এই সি রেখাটা অবশ্যই বৃত্তকে ছেদ করছে দুইটা বিন্দুতে, এবং আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপরে একটা লম্ব টানি তাহলে সেটাই হবে কি? বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব, তাই না? তো আমি তোমাকে দেখাচ্ছি। ধরো আমি বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব টানলাম একটা, এবং এই লম্বটা এমনভাবে টানলাম যাতে দুই পাশে কি 90 ডিগ্রি থাকে, কারণ লম্বের শর্তে হচ্ছে কি 90 ডিগ্রি থাকতে হবে। এবং এই লম্বটা কি নির্দেশ করে? অবশ্যই এই রেখাটা থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব। তাহলে আমি যদি একটু স্পষ্ট করি কথাটা, সেটা হচ্ছে ও বিন্দু থেকে আমি যদি পি কিউ এই রেখাটার দূরত্ব বের করতে চাই, তাহলে এই দূরত্বটাই হচ্ছে আমাদের, ধরো কি ধরবা, এটাকে ধরো তুমি আর ধরলাম, তাহলে দূরত্বটা হচ্ছে আর ও। তাহলে আর থেকে শুরু করে ও, এটা এমন একটা দূরত্ব যেটা বৃত্তের কেন্দ্র থেকে আমাদের এই ছেদকারী রেখার দূরত্বকে নির্দেশ করে। এখন আমরা এই বৃত্তের সমীকরণটা তো জানি, তাই না? বৃত্তের সমীকরণ ছিল x² + y² = r², যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তুমি এখানে ছোট হাতের আর এর দুইটা মান পাচ্ছ। ও থেকে শুরু করে, তুমি দেখো ছবির দিকে তাকিয়ে দেখো, ও থেকে শুরু করে কিউ পর্যন্ত যে দূরত্বটা, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করে। দ্যাট মিনস এটা হচ্ছে আর কে নির্দেশ করে। আবার ও থেকে শুরু করে পি যে দূরত্বটা, এটাও কিন্তু আর কে নির্দেশ করে। তাহলে বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দুতে যখন কোনো একটা রেখা ছেদ করে যাবে, তখন ওই বিন্দুর সাথে আমি যদি কেন্দ্রকে যোগ করি, সেটাই কি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। ঠিক একইভাবে ও কিউ এবং ওপি কি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাই যদি হয়ে থাকে, আমরা এই যে এখানে একটা রেখা দেখতে পাচ্ছি সি রেখাটা, এই রেখাটার আমরা সমীকরণটাও লিখে ফেলি। আমরা সমীকরণ দেখেছিলাম কীরকম, y = mx প্লাস হচ্ছে সি, বাট এখানে ছোটো হাতের সি হচ্ছে আসলে একটা কনস্ট্যান্ট, আর এখানে বড় হাতের সিটা হচ্ছে রেখার প্রকাশ। তার মানে আমি এটাকে সি না ধরে সি প্রাইম ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সি প্রাইম হচ্ছে আমাদের এই টোটাল বড় রেখাটা, আর সি হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন কেন লিখলাম? কারণ তুমি এই ইকুয়েশনটাকে এখন মডিফাই করতে পারো। যেমন আমি এটাকে লিখতে পারি mx - y + c = 0, তাই না? আমি এখানে কেন মডিফাই করলাম? কারণ আমাদের এখন টার্গেট আমরা বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করব, এবং সেটার মান কি হবে?
অবশ্যই চেক করে দেখব। তাহলে আমাদের এখানে 1 নম্বর যে রেখাটা এটা আসলে সি প্রাইম রেখাকে নির্দেশ করে। আমরা এখন চাচ্ছি এই রেখা থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব বের করতে। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি 0,0, তাহলে 0,0 থেকে আমাদের এই রেখাটার দূরত্ব, দ্যাট মিনস 1 নং যে রেখা বা লাইনটা আছে রেখার দূরত্ব বের করব। তো এটা বের করার জন্য আমাদের অবশ্যই সরলরেখার কনসেপ্টটা জানা লাগবে। তুমি জানো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার দূরত্ব বের করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, আমি যদি লিখি আমাদের রেখাটার দূরত্ব কত ছিল, ও থেকে আর, তাই না? ও থেকে আর ছিল আমাদের ওই রেখা থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব। তারপর আমরা কি করতাম, আমরা রেখার দূরত্ব বের করতাম কোনো একটা বিন্দু থেকে এভাবে মডুলাস দিয়ে, এবং উপরে দিতাম হচ্ছে ওই রেখাটার সমীকরণ, এবং ওই রেখাটার সমীকরণে যেখানে এক্স এবং ওয়াই থাকবে ওই জায়গাটাতে আমরা ওই বিন্দুটার মানে বসিয়ে দিতাম। তাহলে দেখো এম ইন্টু এক্স দেওয়া, তাহলে আমি এম এর সাথে এক্স বসাবো, বাট এক্স বলতে আমরা ওই বিন্দুর বুঝকে বসাবো। কোন বিন্দু? যেখান থেকে আমি রেখাটাকে টানবো। তাহলে আমাদের এখানে বিন্দুটা হচ্ছে ও বিন্দু, দ্যাট মিনস মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর জন্য এক্সের মান কি 0, তার মানে এম ইন্টু 0 হবে। তারপর মাইনাস হচ্ছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় কী বসাবো? ওই বিন্দুর কোটি, দ্যাট মিনস মূল বিন্দুর কোটি হচ্ছে 0, 0 বসাবো। প্লাস হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্ট সি বেঁচে থাকবে, ওটা এখানে একা থাকুক। এবং নিচে করতাম কি, রুট ওভার দিতাম। এগুলো কিন্তু সব সরলরেখার কনসেপ্ট, দ্যাট মিনস আমরা এখানে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করছি। তো নিচে হবে রুট ওভার, এবং তারপর হবে ওই রেখাটার এক্স এবং ওয়াই এর সহগের বর্গ। তাহলে এক্স এর সহগ কি? অবশ্যই এম, তাহলে এম এর বর্গ, প্লাস ওয়াই এর সহগ কি? -1, -1কে বর্গ করলে শুধুমাত্র 1 হয়। তো এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা রেখার দূরত্ব। তাহলে চলো ও আর বের করে ফেলি। আমি এখানে মডুলাসটাকে আবারও রাখলাম, উপরে শুধুমাত্র দেখতে পাচ্ছি সি হবে, আর নিচে হবে হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এই অংশটুকু বসবে। আচ্ছা, রুট ওভারটা মুছে গেছে, নিচে হবে আমাদের শুধুমাত্র এম স্কোয়ার প্লাস হচ্ছে 1। তো এই টোটাল জিনিসটা কিন্তু থাকবে হচ্ছে মডুলাসের ভিতরে, কারণ আমরা যেহেতু দূরত্ব বের করছি, দূরত্বের মান সবসময় হয় কি পজিটিভ, সেজন্য আমরা এটাকে মডুলাসের ভিতরে রাখি। এখন খেয়াল করে দেখো তো, আমরা যে দূরত্বটা বের করলাম এই দূরত্বটার সাথে আমাদের এই রেখার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তুমি দেখতে পাচ্ছ, আমি যদি ও বিন্দু থেকে, দ্যাট মিনস মূল বিন্দু থেকে এই দূরত্ব বরাবর একটা ব্যাসার্ধ টানতে চাই, তাহলে সেই ব্যাসার্ধটা অবশ্যই বাইরের এই পয়েন্টে ছেদ করবে। দ্যাট মিনস তুমি যদি ও থেকে শুরু করে, ধরো এটা হচ্ছে এস বিন্দু বৃত্তের উপর, তো এস বিন্দুতে তুমি যদি একটা রেখা টানো সেটা কি ব্যাসার্ধ হবে, বাট ওই ব্যাসার্ধটা কিন্তু ও আর এটা হচ্ছে বড়। দ্যাট মিনস ও থেকে আর হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব, এর চেয়েও কিন্তু আমাদের ব্যাসার্ধ বা আর এটা বড় হয়। তাহলে ও এস যদি আমি কল্পনা করে ধরি একটা ব্যাসার্ধ, তার মানে অবশ্যই আমাদের ও আরটা কী হবে? ওই ব্যাসার্ধের চেয়ে ছোটো হবে। সবসময় মনে রাখবা, যখন কোনো একটা লাইন বা কোনো একটা রেখা বৃত্তকে এভাবে ছেদ করে, তাহলে ওই রেখা থেকে তার মানে বৃত্তের কেন্দ্রের যে দূরত্বটা সেটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোটো হয়। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি? তুমি দেখতে পাচ্ছ মডুলাস অফ সি ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 স্মলার দেন আর। এবং তোমরা মডুলাসের সূত্র অনুসারে যাও, পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি, দুই পাশে আমরা -8 দিতে পারি, এক পাশে আরেক পাশে 8 দিতে পারি, এবং এখানে আমরা স্মলার দেন দিতে পারি 2টা, এবং মাঝখানে আমি মডুলাসটাকে উঠিয়ে দিতে পারি। এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যাতে পড়ে এসেছি। তাহলে আমরা সেই কনসেপ্টটা এখানে ইউজ করলাম। জাস্ট মডুলাসটাকে উঠিয়ে যখন দিব তখন দুই পাশে এক্সট্রা আর এবং -আর চলে আসবে। তাহলে দেখো তো, আমাদের এটা কিন্তু একটা অসমতার সমীকরণের মতো হয়ে গেছে, তাই না? এবং তুমি যদি দুই পাশে এখন আর গুণ করে দাও রুট ওভার এম স্কোয়ার প্লাস 1কে, তাহলে আমি এখানে পাবো -r ইন্টু রুট ওভার, আচ্ছা রুট ওভার এত বড় হচ্ছে কেন, রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, তারপরে ওই পাশে থাকবে হচ্ছে আমাদের স্মলার দেন সি, তারপরে এই পাশে থাকবে হচ্ছে শুধুমাত্র আর, পজিটিভ আর, ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। তো দেখো, আমরা ফাইনালি একটা নির্দিষ্ট রেঞ্জ পেয়েছি। কিসের রেঞ্জ পেয়েছি? এটা কিন্তু সি বা কনস্ট্যান্টের রেঞ্জ। দ্যাট মিনস আমাদের সরলরেখা যে সমীকরণে সি বসেছিল, এই সি এর জন্য আমরা একটা নির্দিষ্ট সীমা পেয়েছি বা রেঞ্জ পেয়েছি। এই সীমার মধ্যে যদি আমাদের সি এর মানটা থাকে, তাহলে আমি বলতে পারি ওই সরলরেখাটা হচ্ছে অবশ্যই বৃত্তটাকে দুইটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। তাহলে দেখো, আমরা লাস্টের লাইনটাকে একটু মার্ক করে রাখি ব্র্যাকেট দিয়ে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শর্ত যে সি এর মানটা যদি আমাদের -r ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 থেকে শুরু করে প্লাস আর ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 এতটুকু পর্যন্ত হয়, বা এতটুকুর মধ্যে যদি হয়, তাহলে অবশ্যই আমাদের ওই সরলরেখাটা এই বৃত্তটাকে বা যে কোনো একটা বৃত্তকে দুইটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে এটা হচ্ছে বৃত্তের মধ্যে দিয়ে ছেদকৃত রেখার যে শর্ত সেটা। এবং আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটার দূরত্ব অবশ্যই ব্যাসার্ধের চেয়ে ছোটো হতে হবে, বা বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোটো হতে হবে।
ও হ্যাঁ, আরেকটা শর্ত ছিল যেটা হচ্ছে নিশ্চয়ক নিয়ে। দ্যাট মিনস তোমরা জানো যে এই সমস্ত রেখার জন্য নিশ্চয়ক বা ডি এর মানটা অবশ্যই শূন্যের চেয়ে বড় হয়। যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে অবশ্যই আমরা এক্সের দুইটা ভিন্ন মান পাবো, এবং ওই দুইটা ভিন্ন মান এটাই প্রকাশ করবে যে ওই দুটা ভিন্ন মান হচ্ছে বৃত্তের উপর নির্দিষ্ট দুইটা বিন্দুর বুঝ। তারপরে আরেকটা কন্ডিশন দেখবো, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক রেখা। দ্যাট মিনস দ্বিতীয় বা বি যে রেখাটা দেখেছি সেটা খেয়াল করে দেখো। এখানে আমরা একটা বৃত্ত নিলাম যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, দ্যাট মিনস মূলবিন্দু, এবং আমাদের এখানে একটা রেখা দেখতে পাচ্ছি যেটা বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে রেখাটা হচ্ছে একটা স্পর্শক রেখা, এবং আমি এটার নাম দিয়েছিলাম কিন্তু বি রেখা, তাই না? তোমাদের মনে থাকতে পারে হয়তো। তো বি নামক এই রেখাটা আসলে বৃত্তের উপর আর বিন্দুতে স্পর্শ করেছে। তো চলো এটার জন্য আমরা কয়েকটা কন্ডিশন বের করি। প্রথম কন্ডিশনটা আমি একটু দেখি, সেটা হচ্ছে আমরা জেনেছিলাম যে বৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং যে রেখাটা আমরা ইউজ করেছি তার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? এরকমভাবে আমরা ইউজ করেছিলাম। এবং এখানে আরেকটা জিনিস জানি আমরা, সেটা হচ্ছে এই ধরনের রেখা নিয়ে আমরা যে বৃত্ত সমীকরণটা বের করছি ওই সমীকরণের একটা নিশ্চয়ক থাকে। যেমন আমরা এই দুটো রেখা মানে এই দুটো ইকুয়েশনকে যখন আমরা মডিফাই করেছিলাম আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, তোমাদের যদি মনে থেকে থাকে আর কি। তারপর হচ্ছে 2 ইন্টু এম অফ সি ইন্টু এক্স, তাই না? আমরা দুইটা স্লাইড আগে এরকম একটা সমীকরণ দেখেছিলাম, এই যে 2mc ইন্টু এক্স, এটা আমরা রেখেছি, তাই না? তো চলো দেখি 2mc ইন্টু এক্স, আর এখানে ছিল হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বৃত্ত সমীকরণ এবং রেখা সমীকরণ একত্রিত করে আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি। আর আমরা বলেছি যে সমস্ত রেখাগুলো হচ্ছে স্পর্শক হিসেবে কাজ করে তাদের জন্য নিশ্চয়ক ডি এর মানটা হয় কত? 0। তো দেখো আমরা এখন নিশ্চয়ক ডি এর মানটা 0 বসিয়ে এখানে একটা কন্ডিশন বের করব। আমরা দুইভাবে কন্ডিশন বের করব, প্রথমটা হচ্ছে নিশ্চয়ক পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের দূরত্ব পদ্ধতি। তাহলে আমরা এখানে তোমাকে ফার্স্ট একটা ওয়ে দেখাই কন্ডিশন বের করার জন্য। তাহলে প্রথম ওয়ে অনুসারে আমাদের নিশ্চয়ক ডি এর মানটা হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে আমি নিশ্চয়কের মানটা বের করি। নিশ্চয়কের মান কী ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মানটা হচ্ছে 2mc, তাহলে এটা হবে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি। এর মানটা হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, এবং সি এর মানটা হচ্ছে আমাদের সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এই যে টোটাল জিনিসটা হচ্ছে কি? নিশ্চয়কের মান, এবং এটার কথা আমি বলেছিলাম 0 হবে। ওকে, তারপরে তুমি এটাকে সলভ করো। সলভ করলে দেখতে পাবে আমাদের দুই প্রান্ত থেকে কিন্তু বলা যায় 4 দিয়ে ভাগ করলে 4 উঠে যায়। আমাদের এখানে থাকে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস কত হয়? 1-এর সাথে সি স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে আর স্কোয়ার, তারপর আবার মাইনাস আছে, মাইনাস হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার থাকবে। তো আমি সবগুলো একসাথে গুণ করে দিয়ে এরকম একটা কন্ডিশন পেলাম, যেখানে আমি দেখতে পাচ্ছি এম স্কোয়ার সি স্কোয়ার এবং এম স্কোয়ার সি স্কোয়ার কাটা। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে কি? আমি একটা কাজ করি, শুধুমাত্র সি এর মান বের করি। তাহলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার, আর ওই পাশে থাকবে হচ্ছে শুধুমাত্র সি স্কোয়ার। তাই যদি হয় এটাকে এই পাশে নিয়ে সলভ করি, আমাদের সি স্কোয়ার যে মানটা কত আসছে, এটা হচ্ছে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার থাকবে। তারপর আমি যদি শুধুমাত্র আর এর মানটা বের করি, দ্যাট মিনস ব্যাসার্ধের মানটা যদি বের করতে চাই, তাহলে দেখো কি আসে। জাস্ট সিম্পলি তুমি আর গুণ করে দিবে, উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র সি স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের বৃত্তের ব্যাসার্ধের মান বা আর এর মান। এখন আমি যদি এই জিনিসটাকে ধরো বর্গমূল করি, না ব্যাসার্ধের মান না, আসলে এটা যেহেতু বর্গ হিসেবে আছে তার মানে এটা এক্সাক্ট ব্যাসার্ধের মান হবে না। তার মানে আমি এটাকে বর্গমূল করি, উভয় পক্ষ বর্গমূল করলে আমি এখানে শুধুমাত্র আর পাবো। এই জায়গাটাতে কি পাবো ভালো করে খেয়াল করে দেখো। বর্গমূল করলে আমি নিচে কিন্তু পাবো √1 প্লাস এম স্কোয়ার, আর উপরেও কিন্তু পাবো কি √সি স্কোয়ার, তাই না? বাট সি স্কোয়ারটাকে আমি যখন বর্গমূল থেকে বের করব তার মানটা মডুলাস হয়ে যাবে। এতে কিন্তু একটা নিয়ম আছে, তোমরা সেই নিয়মটা দেখতে পারো, যে কোনো একটা জিনিসকে আমি যদি কোনো একটা জিনিসের বর্গকে আমি যদি বর্গমূল করি তাহলে সেটা অবশ্যই কী হয়ে যায়? মডুলাস অফ ওই মানটা হয়ে যায়। তাহলে মডুলাস অফ সি মানে কি? সি এর মানটা সবসময় পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে হবে না। কেননা তুমি যখন কোনো একটা কিছুকে বর্গমূল করবে ভেতরে যাই থাকুক না কেন সেটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, এবং আমাদের ভেতরে ছিল সি স্কোয়ার, তার মানে সি স্কোয়ারটাকে পজিটিভ হতে হবে। সেই জন্য আমরা এখানে বর্গ এবং বর্গমূল কেটে দিয়ে শুধুমাত্র সিটাকে বসিয়েছি, যেখানে সিটাকে শুধুমাত্র পজিটিভ প্রকাশ করার জন্য আমরা মডুলাস ইউজ করেছি।
তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা কন্ডিশন। এখন তুমি ধরো এটাকে আরেকটা লাইন সামনে আগালে, তখন তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি সি থেকে মডুলাসটা উঠিয়ে দিতে চাও, অবশ্যই এখানে প্লাস মাইনাস সি বসবে, কারণ একটা জিনিস যখন মডুলাসের ভেতরে থাকে তখন অল টাইম টোটাল মানটা থাকে পজিটিভ, বাট যখনই তুমি মডুলাস থেকে তাকে বাইরে বের করবে তার মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তার মানে আলটিমেটলি আমরা এখানে দুইটা মান পাবো আর এর, আর নিচে পাবো হচ্ছে √1+m²। তাহলে এটা কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যদি আমরা কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করি, সরলরেখার সমীকরণ, এবং ওই সমীকরণের সি এর মানটা, দ্যাট মিনস কনস্ট্যান্টের মানটা যদি প্লাস মাইনাস না, কনস্ট্যান্ট না, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের মান যদি আমাদের এরকম প্লাস মাইনাস সি √1+m² হয়, তাহলে অবশ্যই ওই রেখাটা, দ্যাট মিনস যে রেখা নিয়ে আমরা কাজ করেছি ওটা বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে। এবং আমি তোমাকে এখানে আরেকটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে তুমি এখানে সি এর মানটা কিন্তু বের করতে পারো। খেয়াল করে দেখো, তুমি যদি সরাসরি সি এর মানটা বের করতে চাও সেটা হবে +−r√1+m², তাই না? টোটালটা কিন্তু এটা হবে। তার মানে এটাও হচ্ছে কি সরলরেখার এমন একটা কন্ডিশন, যে কন্ডিশন নিয়ে কাজ করলে বা সি এর মানটা আমি যদি এরকম রাখি, হয় প্লাস রাখতে পারি অথবা মাইনাস রাখতে পারি, তবে আমরা এমন একটা বৃত্ত পাবো যে বৃত্তের মধ্যে ওই সরলরেখাটা স্পর্শক হিসেবে কাজ করবে। এখন দেখো এখানে প্লাস মাইনাসের কাহিনীটি কি, আমাদের এখানে প্লাস মাইনাস হওয়ার কাহিনী কি, মানে এটার মান একবার পজিটিভ হতে পারে অথবা এটার মান একবার নেগেটিভ r√1+m² হতে পারে, তাই না? তাই তো মিন করে। তো এখন আমরা তো জানি বৃত্তের মধ্যে স্পর্শক মাত্র একটা হয়, বাট এখানে আমি যেহেতু প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে এই সি এর মানটা হবে কি দুইটা, আর সি এর মান যদি দুইটা হয় তাহলে আমাদের রেখা কয়টা হবে? দুইটাই হবে, কেননা সি যেহেতু দুইটা, আমাদের রেখাও কি হবে? দুইটা হবে। তার মানে আমাদের এই কন্ডিশনে দুইটা রেখা কাজ করবে স্পর্শক হিসেবে। তুমি যদি ছবির দিকে তাকাও, আমাদের একটা রেখা যদি এভাবে কাজ করে, আরেকটা রেখা ঠিক তার মতো করে প্যারালালভাবে কাজ করবে, এবং এমনভাবে কাজ করবে যাতে সেটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। তার মানে আমি যদি এই রেখাটার নাম দিই বি প্রাইম, যদি আমি ঠিকমতো আঁকতে পারিনি, বাট ধরে নাও বি প্রাইমটা হচ্ছে কি বি রেখার একদম প্যারালাল বা সমান্তরাল। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বৃত্তের উপরের দিকে একটা পয়েন্ট কাজ করছে, নিচের দিকে আরেকটা পয়েন্টে আরেকটা রেখা কাজ করছে। তাহলে উপরের রেখার জন্য হয়তো সমীকরণে সি এর মানটা হবে এরকম পজিটিভ, আর নিচের এই রেখার জন্য হয়তো সমীকরণে সি এর মানটা হবে এরকম নেগেটিভ। তো এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এখন আমরা সেকেন্ড কেসটা তোমাদেরকে দেখাই, মানে সেকেন্ড ওয়েটা দেখাই। আমরা 2 নম্বর ওয়ে অনুসারেও কিন্তু এই শর্তটা বের করতে পারি, দ্যাট মিনস সি এর মান এবং আর এর মানের মধ্যে সম্পর্ক বের করতে পারি। সেটা কিভাবে? সেটাও একদম সহজ, তোমরা জানো। সেটার জন্য আমরা দূরত্বের ফর্মুলাটা ইউজ করে থাকি। দ্যাট মিনস আমি যদি তোমাকে দেখাই যে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার যে দূরত্ব সেটা হচ্ছে কেন্দ্র বরাবর লম্ব। তার মানে আমি আর বিন্দু থেকে একটা লম্ব টানলাম, এই লম্বটা আমাকে তো কী মিন করবে? বৃত্তের কেন্দ্র থেকে দূরত্বকে মিন করবে, মানে ওই রেখাটার দূরত্ব। তো দূরত্ব বের করার সূত্র কী ছিল? ও থেকে শুরু করে আর, এটা হচ্ছে আমাদের দূরত্ব, এবং এই দূরত্ব বের করার সূত্র ছিল মডুলাস। উপরে বসতে হচ্ছে আমাদের যে রেখাটা আমরা ইউজ করেছি সেই রেখার সমীকরণ, বাট ওই সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসবে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি। তাহলে আমাদের রেখার সমীকরণটা ছিল কি? আমাদের রেখার সমীকরণটা আমি একটু মডিফাই করি, তাহলে বুঝতে পারবে আগের মতো। আমরা এটাকে যদি মডিফাই করতাম তাহলে আমরা এখানে পেতাম, কোথায় লিখবো? আমি একটু এখানে লিখি। আমাদের রেখার সমীকরণটা এরকম হতো যে mx মাইনাস হচ্ছে y প্লাস সি ইজ ইকুয়াল 0। এটাকে মডিফাই করলে আমরা পেতাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা উপরে লিখি m ইন্টু এক্স, এক্স মানে কি? বৃত্তের কেন্দ্রের ভুজ, দ্যাট মিনস 0। তার মানে আমরা প্রথমে পাবো m ইন্টু 0, জাস্ট আগের মতো আর কি, আগের স্লাইডের মতো। তারপর হচ্ছে মাইনাস ওয়াই, ওয়াই মানে কি? বৃত্তের কেন্দ্রের কোটি, দ্যাট মিনস সেটাও কি 0। তারপর হচ্ছে প্লাস আমরা সি পেতাম, সি এর কোনো মান নেই, এবং নিচে কি পেতাম? √ আমাদের ওই রেখার এক্স এবং ওয়াই এর সহগের বর্গ। তাহলে এক্স এর বর্গ ছিল হচ্ছে, মানে এক্স এর সহগের বর্গ ছিল হচ্ছে m², এবং ওয়াই এর সহগ হচ্ছে -1, -1কে বর্গ করলে আমি শুধুমাত্র +1 পাবো। তাহলে দেখো তো এখানে ও থেকে আর যেটা, সেটাও কিন্তু আমি এখানে বের করতে পারছি কিভাবে? মডুলাস অফ সি করে, আর নিচে হচ্ছে √m² + 1 করে, অথবা 1 + m² করে। এবং আলটিমেটলি যখন কোনো একটা রেখা বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করে, তখন বৃত্তের যেই ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা হয় কি? ওই রেখা থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব। তুমি দেখতে পাচ্ছ ও থেকে শুরু করে আর, এটা কিন্তু সত্যিকার অর্থে বৃত্তের ব্যাসার্ধ বা ছোটো হাতের আর হিসেবে কাজ করে। তার মানে এই জিনিসটা সত্যিকার অর্থে ছোটো হাতের আর হিসেবে কাজ করবে। দেখো তো আমরা এখানে যে কন্ডিশনটা লিখেছি, সেম কন্ডিশনটা কিন্তু আমরা নিচের লাইনেও পেয়েছিলাম, দ্যাট মিনস এই জায়গাটাতে পেয়েছিলাম। তার মানে আমি বলতে পারি প্রথম মেথড অনুসারে আমরা নিশ্চয়ক ইউজ করেছি, সেখানে আমরা এই কন্ডিশন পেয়েছি বৃত্তের ব্যাসার্ধ এবং সরলরেখার যেই ধ্রুবক আছে কনস্ট্যান্ট সেটার মধ্যে, এবং দ্বিতীয় মেথডে আমরা বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব ইউজ করেছি, সেখানেও কিন্তু আমরা সেম কন্ডিশন পাচ্ছি। তার মানে দুইভাবে আমাদের কন্ডিশনটা ফুলফিল হলো। বাট আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যখন কোনো একটা বৃত্তের মধ্যে স্পর্শক রেখা কাজ করে, ওই স্পর্শক রেখার জন্য
অবশ্যই তার কনস্ট্যান্টের মান হবে প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, যেখানে আর এর মানটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। সেই সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা রেখার সমান্তরাল রেখা যদি থাকে তাহলে ওই দুটো সমান্তরাল রেখা একসাথে কোনো একটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করতে মানে স্পর্শ করতে পারবে, আর কোনো বিন্দুতে কিন্তু তার স্পর্শ করতে পারবে না। তার মানে আমি যদি একটা রেখা নিই যেটা হচ্ছে বি রেখা, এবং আমি যদি ওর অন্য কোনো একটা সমান্তরাল রেখা নিই যেটা হচ্ছে বি প্রাইম রেখা, এরা দুজন মিলে কেবলমাত্র ওই বৃত্তটাকে দুইবার স্পর্শ করতে পারবে বা দুইটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করতে পারবে, এর বেশিবার স্পর্শ করতে পারবে না। তার মানে আমি যদি 3, 4, 5 এরকম অনেকগুলো সমান্তরাল রেখা নিই বি রেখাটার, তারা কেউই বৃত্তটাকে স্পর্শ করতে পারবে না। কেবল বি রেখাটার একটা মাত্র রেখা যেটা হচ্ছে বি প্রাইম, ওটাই কেবলমাত্র বৃত্তটাকে অপর প্রান্তে স্পর্শ করতে পারবে, বা তারা হচ্ছে দুজন স্পর্শক হিসেবে কাজ করবে। তারপরে আরেকটা রেখা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে বৃত্তের বাইরের রেখা। দ্যাট মিনস যেটাকে আমরা এই রেখা বলেছিলাম, খেয়াল করে দেখো আমাদের এখানে এই রেখাটা বসে আছে একদম বৃত্তের বাইরে, এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা আবার ধরলাম 0,0। তাহলে আমরা এখান থেকে দুইটা পদ্ধতিতেই ব্যবহার করব, বাট আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। সেটা হচ্ছে, তুমি তো জানো যে এই রেখাটার সমীকরণ কী ছিল, y = mx + c, তাই না? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, mx - y + c = 0, যেটা হচ্ছে মডিফাইড ভার্সন এই রেখাটার সমীকরণের। আর বৃত্তের সমীকরণ ছিল x² + y² = r², যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং মূলবিন্দুগামী মানে মূলবিন্দু যে বৃত্তটার কেন্দ্র হিসেবে কাজ করে সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। তো তাই যদি হয় তাহলে আমরা বৃত্ত এবং হচ্ছে এই রেখা এদের কম্বিনেশন একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা ছিল x² 1 + m² প্লাস হচ্ছে 2 × m × c × x, এবং এই টোটালটার সাথে যোগ ছিল কে r² না, এটা ছিল c² - r² = 0, তাই না? এরকম ছিল। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ক বা ডি এর মানটা পেয়েছি। তাহলে দেখো আমরা দুইটা মেথডই তোমাদেরকে বের করে দেখাই যে এখন কন্ডিশনটা কি হবে আসলে। তাহলে আমি ফার্স্ট মেথডটা করছি নিশ্চয়কটাকে ইউজ করে। প্রথম মেথড অনুসারে আমরা জানি নিশ্চয়কের মান বা ডি সেটা হচ্ছে কত, b² - 4ac। তাহলে b মানে হচ্ছে কি 2mc² -4 × a × c। a মানে হচ্ছে x এর সহগ, দ্যাট মিনস 1 + m², আর c মানে হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস c² - r²। এখন এই টোটালটার মানের কথা যদি আমি বলি, খেয়াল করে দেখো, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা এটাকে একবারে করে দিই, 4m² c² করে দিই, তাহলে সুবিধা হবে। তো একটু খেয়াল করো আমাদের বৃত্তটা এবং আমাদের এই রেখাটা, এদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। তুমি দেখতে পাচ্ছ আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে রেখা বরাবর একটা দূরত্ব টানি, দ্যাট মিনস লম্ব যদি টানি বৃত্তের কেন্দ্র থেকে রেখা বরাবর, তাহলে সেই লম্বটা দেখতে অনেকটা এমন দেখাবে, এবং এই লম্বটাই কি আমাদের অবশ্যই ওই রেখা থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্বকে নির্দেশ করবে। এবং আমি ধরলাম এটা হচ্ছে আর বিন্দুতে আমরা একটা লম্ব টেনেছি, কিন্তু বৃত্তের যদি ব্যাসার্ধের সাথে জিনিসটা কল্পনা করো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু থেকে হবে, তাই না? তাহলে আমি বলতে পারি ও থেকে আর যে দূরত্বটা আছে, দ্যাট মিনস বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব, সেটা অবশ্যই এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ বা আর এর চেয়ে বড়, তাই না? এবং আমরা আরেকটা বিষয় জানি যে নিশ্চয়কের মান যখন আমাদের শূন্যের চেয়ে ছোট হয়, তখন কেবলমাত্র আমরা এমন কিছু রেখা পাই যে রেখাগুলো বৃত্তের বাইরে থাকে। তাহলে তোমাদেরকে আমি যদি দেখাই যে আমরা এখানে বলতে পারি আমাদের টোটালি নিশ্চয়কের মানটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, তবেই কেবল বৃত্তের বাইরের রেখার জন্য কন্ডিশনটা আমরা পাবো। তাহলে তাই করে ফেলি, দেখো 4m² c² মাইনাস হচ্ছে এখানে 1 + m² × c² - r²। এই টোটালটা হচ্ছে নিশ্চয়ক, এটার মান যখন শূন্যের চেয়ে ছোট হবে, কেবল তখন মাত্র আমরা এমন কিছু রেখা পাবো যেগুলো নন ইন্টারসেক্টিং রেখা হবে বা বৃত্তের বাইরের কোনো একটা রেখা হবে। তাহলে এটাকে মডিফাই করি, উভয় পক্ষকে আমি 4 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো m² c² মাইনাস এখানে পাবো হচ্ছে আগের মতোই c² মাইনাস প্লাস r², এখানে পাবো -m² c², আর এখানে পাবো মাইনাসে প্লাস m² r² পাবো। এই টোটালটার মান শূন্যের চেয়ে তখন ছোট হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে m² c² কাটা যাবে, এবং থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র কত থাকবে, r² মাইনাস হচ্ছে c², আর এখানে থাকবে হচ্ছে প্লাস m² r² = 0। তো একটা কাজ করি, আমরা সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি পাবো, আচ্ছা আমি আগের লাইনই করি, দেখো আগের লাইনটা একবারই করি। তো এখানে আসবে হচ্ছে আমাদের r² প্লাস m² r², এটা c হবে। তাহলে এখানে শুধুমাত্র r² কমন নেই, 1 + m² থাকবে, এটা c হয়ে যাবে। তো এই যদি আমাদের কন্ডিশন হয়, তার মানে আমি এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে c এর মানটা অবশ্যই গ্রেটার দেন বা বড় থাকতে হবে
এই জিনিসটা আছে, দ্যাট মিনস আমার মনে হয় এখানে সি স্কোয়ার হবে, রাইট, আমি একটু মিস্টেক করেছি। তো আমি এখানে লিখতে পারি অর, উভয় পক্ষে তুমি রুট ওভার করে দাও, তাহলে তুমি এখানে পাবে আর, তারপর হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার স্মলার দেন সি, এরকম একটা মান তুমি কিন্তু পাবে। ওকে, আচ্ছা, আমরা মনে হয় এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে সি এর মানটা এক প্রান্ত স্কোয়ার করেছি, স্কোয়ার করলে আমাদের আরেক প্রান্ত অবশ্যই মডুলাস হবে, তার মানে এখানে আমাদের মডুলাস দিতে হবে, এছাড়া উপায় নেই, এবং যেটা তোমরা অলরেডি জানো বাস্তব সংখ্যার নিয়মের মাধ্যমে। তাহলে এখানে আমি একটা জিনিস লিখতে পারি যে মডুলাস অফ সি সেটা অবশ্যই গ্রেটার দেন হবে, কার চেয়ে গ্রেটার দেন হবে, আর ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে বড় হবে। তো আলটিমেটলি এটা পরের লাইনটা কীরকম হবে, যে আমি যদি মডুলাস উঠিয়ে দিই তাহলে এখানে হবে প্লাস মাইনাস সি, এটা গ্রেটার দেন আর ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সেই কন্ডিশনটা যেখানে আর এবং সি এর মধ্যে যদি এই শর্তটা কাজ করে, কেবল তখনই আমাদের এমন একটা রেখা আমরা পাবো যেটা আমাদের কিভাবে কাজ করবে, সেটা হচ্ছে বৃত্তের বাইরে কাজ করবে। এখন তুমি যদি সেকেন্ড মেথড নিয়ে কাজ করো, দ্যাট মিনস দূরত্বের সূত্র নিয়ে যদি কাজ করো, তাহলে আমি একটু ছোট্ট করে লিখি। সেকেন্ড মেথড অনুসারে আমরা কী করব, বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব বের করব। তাহলে একদম সেম সিস্টেম, তুমি অলরেডি জানো যে দূরত্বের সূত্রটা কীরকম ছিল, উপরে থাকতো শুধুমাত্র সি, নিচে থাকতো রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, তাই না? আমি এখানে আর ভেঙে বের করলাম না, যেহেতু আগের দুইটা পার্টে আমি করেছিলাম ভেঙে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, যার মাধ্যমে আমরা কী বের করি, আমরা বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটার দূরত্ব বের করি। তো এই দূরত্বটার মানে আমি কি বলেছিলাম, অবশ্যই বড় হবে, কার চেয়ে বড় হবে, বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বড় হবে, কেননা আমরা ছবি থেকে তা দেখতে পাচ্ছি। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো তো এটার পরের লাইনটা আমরা কীভাবে লিখতে পারি, আমরা মডুলাস অনুসারে জানি যে টোটালটা প্লাস মাইনাস হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমি প্রথম অংশ এভাবে লিখতে পারি, সি ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এটার মানটা আর এর চেয়ে বড় হতে পারে, অথবা সি ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, এটার মানটা মাইনাস আর এর চেয়ে ছোটো হতে পারে, তাই না? আমরা কিন্তু মডুলাসের ফর্মুলা অনুসারে এটা জানি যে মডুলাসটাকে যদি উঠিয়ে দিই তাহলে তার পজিটিভ মানটা হবে পরের অংশের চেয়ে বড়, এবং তার পজিটিভ মানটা হবে হয়তো তার পরের অংশের নেগেটিভের চেয়ে ছোটো, দ্যাট মিনস স্মলার দেন মাইনাস আর। তাহলে এই দুইটা কম্বিনেশনকে আমি যদি একত্রিত করি তাহলে আমি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখাচ্ছি সি এর মানটা যেটা আসবে সেটা হয়তো গ্রেটার দেন আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার হতে পারে, অথবা সি এর যে মানটা আসবে সেটা হয়তো মানে স্মলার দেন মাইনাস রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার হতে পারে। তাহলে এই যে আমরা এই দুইটা কন্ডিশন দেখতে পাচ্ছি, এই দুইটা কন্ডিশন কিন্তু হুবহু এটার সাথে মিলে। দ্যাট মিনস তুমি যদি এই লাইনটাকে ভেঙে ফেলো তাহলে কিন্তু তুমি এরকম দুইটা কন্ডিশন পাবে। তার মানে আমরা দূরত্বের ফর্মুলা ইউজ করো যে কন্ডিশন পাচ্ছি, নিশ্চয়কটাকে ইউজ করেও কি একই কন্ডিশন পাচ্ছি। তাহলে আমাদের কোনো একটা রেখা যদি বৃত্তের বাইরে অবস্থান করে তাহলে সেই রেখার মধ্যে যে সি থাকবে বা কনস্ট্যান্ট মানটা থাকবে, ওই মানের রেঞ্জ অবশ্যই হতে হবে কি আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ারের চেয়ে বড়, অথবা মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ারের চেয়ে ছোটো, তা না হলে কিন্তু হবে না। এবং এই ক্ষেত্রে আমরা এক্সের যে মূলটা পাবো, দ্যাট মিনস এক্সের যে মানগুলো পাবো সেই মানগুলো অবশ্যই কী হবে, অবাস্তব হবে। দ্যাট মিনস আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, তো এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো তাহলে এক্সের মান পাবে, তাই না? এই মানটা হবে আসবে কি, অবশ্যই অবাস্তব মান আসবে। তাহলে যখন এক্সের মানটা এরকম অবাস্তব আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই রেখাটা আসলে বৃত্তের বাইরে অবস্থান করছে। তাহলে আমরা একদম সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে বৃত্তের বাইরে যদি কোনো রেখা অবস্থান করে তাহলে এই ক্ষেত্রে 2-3টা সূত্র মানে 2-3টা কন্ডিশন কাজ করে। প্রথম কন্ডিশন হচ্ছে ওই রেখা থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা থাকবে, দ্যাট মিনস ও থেকে আর, এটা অবশ্যই বড় হবে বৃত্তের ব্যাসার্ধের চেয়ে। আরেকটা কন্ডিশন হচ্ছে তার যে নিশ্চয়কটা থাকবে তার মানটা অবশ্যই শূন্যের চেয়ে ছোটো হতে হবে। ফাইনাল কন্ডিশন হচ্ছে আমরা যদি ওই রেখা এবং ওই বৃত্তের ইকুয়েশনটাকে একত্রিত করে এরকম একটা ইকুয়েশন বানাই, তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমি যে এক্সের মান বা রুটের মান বা মূলের যে মানটা পাবো, এই মানটা আসবে আমাদের অবাস্তব মান। তো এই তিনটা শর্ত যখন কম্বাইন হবে একসাথে তখনই বলতে পারবো ওই রেখাটা বৃত্তের বাইরে অবস্থান করছে। তারপরে আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে বৃত্তের ছেদকের দৈর্ঘ্য। দ্যাট মিনস তুমি একটা রেখা দেখতে পাচ্ছ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের, এবং এই রেখাটা হচ্ছে বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদকারী রেখা। তো আমি তোমাদেরকে ডিটেলসে বলবো না যে কীভাবে এ আর বি এর দূরত্বটা বের করতে হয়, সেটা একটা লেন্দি প্রসেস, আমরা জাস্ট ফর্মুলাটা দেখবো। তাহলে দেখো, এ থেকে বি এর দূরত্বটাই হচ্ছে কি আমাদের বৃত্তের ছেদকের দৈর্ঘ্য, এবং এই দূরত্বটা বের করার জন্য তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে বৃত্তের সমীকরণ, তুমি যদি এটাকে মূলবিন্দুগামী বৃত্ত মূলবিন্দু সেন্টার অনুসারে যদি বৃত্ত ধরো তাহলে বৃত্তের কেন্দ্রটা কী হবে, অবশ্যই 0,0। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এখানে তুমি লিখতে পারো ব্যাসার্ধ স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার। এবং তুমি যে রেখাটা দেখতে পাচ্ছ সেই রেখাটার সমীকরণও কী হবে, সচরাচর যেটা হয়, দ্যাট মিনস ওয়াই ইজিক্যাল টু
এম এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এবি রেখার যে দৈর্ঘ্যটা হবে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে টোটাল রেখাটা আছে যেটা এবি রেখা, তার থেকে কেন্দ্রের দূরত্বটা হচ্ছে ডি, তাই না? আমাদের এই টার্গেটটা হচ্ছে এবি রেখার দৈর্ঘ্য বের করা, ডি না। কিন্তু তোমরা অনেকে ভুল ভাবতে পারো, এখানে ডিটা এমনিতেই দেওয়া হয়েছে, আর এখানে আর মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে আমি সরাসরি সূত্রটা লিখছি, আমি একটু রেড কালারে লিখি এটা। সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, প্রথমে 2 দিবে, তারপর হচ্ছে একটা দাগ টানবে, উপরে লিখবে হচ্ছে আমাদের যেই ব্যাসার্ধ ছিল, দ্যাট মিনস আর, এটার স্কোয়ার। তারপর হচ্ছে তুমি এখানে লিখবে 1 প্লাস এম স্কোয়ার, যেখানে এম হচ্ছে ওই রেখাটার ঢাল, মাইনাস হচ্ছে সি স্কোয়ার, সি মানে হচ্ছে কি ওই রেখাটার যে কনস্ট্যান্ট বা ধ্রুবক ছিল সেটা, আর নিচে থাকবে সিম্পলি 1 প্লাস এম স্কোয়ার, যেটা আবার রিপিট হবে, এবং এই টোটালটা রুট ওভারের ভিতরে থাকবে, দ্যাট মিনস বর্গমূলের ভিতরে থাকবে। তো বর্গমূলটা আমি না লিখে আমরা মানে ব্র্যাকেট দিয়ে হাফ লিখলাম, কেননা বর্গমূল লেখাটা একটু ঝামেলার, আমার এখানে কলমটা আঁকাবাঁকা হয়ে যায়, তো সেজন্য আমি পাওয়ার হিসেবে হাফ দিলাম, যেটা আমাদের বর্গমূলকে নির্দেশ করে। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের ছেদকের দৈর্ঘ্য। এবার আমি তোমাদের ফাইনালি বৃত্তের স্পর্শক হওয়ার সত্যটা একটু ছোট্ট করে জানিয়ে দিতে চাই। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা স্পর্শক বসে আছে, যেটা বৃত্তটাকে একটা নির্দিষ্ট বিন্দু আর এর মধ্যে স্পর্শ করেছে। তাহলে বৃত্তের কেন্দ্র আগের মতোই 0,0 ধরলাম। তো দেখো এই শর্তটা আমি কেন আলাদা দেখালাম, আমি কিন্তু এই অর্ধেক মানে এই শর্তটা অলরেডি এই জায়গাটাতে দেখিয়েছি। তুমি যদি একটু খেয়াল করে দেখো, বৃত্তের স্পর্শক রেখা হবার শর্ত কিন্তু এটা ছিল। তার মানে আমাদের স্পর্শকের শর্ত ছিল দুটো, আমি একটু মার্ক করে দিই, এবং এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। একটা ছিল এটা, দ্যাট মিনস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটা একটা শর্ত ছিল। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট শর্ত ছিল এই যে এটা, দ্যাট মিনস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে দেখো আমি তোমাদেরকে এই জিনিসটা লিখে দেখাই, আমরা এই জিনিসটা ওই স্লাইডে লিখবো। দ্যাট মিনস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে চলো আমরা লিখে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পর্শক হওয়ার শর্তের ক্ষেত্রে আমরা একটা শর্ত দেখলাম, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এটা যদি হয় তাহলে আমাদের ওই রেখাটা স্পর্শক হবে। কোন রেখাটা? যে রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে রেখার ঢাল, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর যেখানে আমাদের বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমি কেন এটাকে আলাদাভাবে লিখলাম, কারণ এখানে একটা লজিক আছে, খেয়াল করে দেখো। স্পর্শকের জন্য আমি কিন্তু বলতে পারি সরাসরি আমরা সাইড বদল করি, সাইড যদি বদল করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে আর স্কোয়ার ইন্টু 1 প্লাস, আচ্ছা আমি একটু সহজ করে দিই তোমাদের জন্য, ধরো সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই তো হওয়ার কথা, তাই না? পরের লাইন। তাহলে এই লাইনটা যদি কখনো কাজ করে তখনই তুমি বুঝবে আমাদের এই বৃত্তটার মধ্যে যে স্পর্শকটা আছে সেটা, মানে বৃত্তটার মধ্যে যে লাইনটা আছে বা রেখাটা আছে সেটা স্পর্শক হিসেবে কাজ করছে। বাট এই জিনিসটার মান কখনো কখনো ছোটো বড়ো হতে পারে, কীরকমভাবে? তো আমি যদি এটাকে একটু উল্টে দিই, দেখো কি হয়। আমি যদি উল্টে দিই, আমি এখানে পাবো আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? তাই তো হয়। তার মানে আমাদের এই দুইটা লাইন আসলে একই জিনিস, এবং এটা আসলে কি নির্দেশ করে? এটা আসলে স্পর্শককে নির্দেশ করে, বৃত্তের স্পর্শক। আসলে দুইটা না, তিনটা লাইন আসলে সেম জিনিস। বাট আমি যদি থার্ড লাইনটা এটাকে একটু মডিফাই করি, দ্যাট মিনস আমি যদি বলি কখনো আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এর মানটা যদি শূন্য না হয়ে শূন্যের চেয়ে বড় হয় তখন কি ঘটবে? তাহলে এই কন্ডিশনটা আমাদের জানা দরকার। যদি কখনো শূন্যের চেয়ে বড় হয় তাহলে বুঝতে হবে আমাদের এখানে আমরা যে রেখাটা পাবো সেটা আসলে ছেদকারী রেখা হিসেবে কাজ করবে। তার মানে এটা হচ্ছে আমাদের ছেদকারী রেখার কন্ডিশন, এবং এমন একটা রেখা যেটা বৃত্তকে নির্দিষ্ট দুইটা বিন্দুতে ছেদ করবে। এবং যদি এটার মানটা শূন্যের চেয়ে ছোটো হয়, দ্যাট মিনস এই টোটালটার মান যদি শূন্যের চেয়ে ছোটো হয়, তখন ওই রেখাটা আসলে ছেদকারী হিসেবেও কাজ করবে না, স্পর্শক হিসেবে কাজ করবে না, সেটা কাজ করবে আমাদের বৃত্তের বাইরের রেখা। তার মানে এটাও তোমাদেরকে বুঝতে হবে, বৃত্তের বাইরে আমাদের যে রেখাটা থাকবে সেই রেখার জন্য আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। তো আমরা শুধুমাত্র উপরের কন্ডিশনটাই পড়েছিলাম, এজন্য তোমাদেরকে বাকি দুটো কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি যে এভাবেও আমরা কন্ডিশন তৈরি করতে পারি। বাট স্পর্শক হওয়ার আরেকটা মেইন যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, তুমি এটাকে দুই পাশে বর্গমূল করো, দ্যাট মিনস এই সমীকরণটাকে, তাহলে তুমি পাবে সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক কন্ডিশন যদি কোনো একটা রেখা বৃত্তের স্পর্শক হতে চায় সেজন্য। তো এটা কিন্তু অবশ্যই প্লাস মাইনাস হবে, এবং এটাকে তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে।
তারপরে আমরা বৃত্তের প্রতিবিম্ব বা ইমেজ অফ সার্কেল নিয়ে একটা দারুণ আইডিয়া দেখব। খেয়াল করে দেখো, তোমাদেরকে এখানে একটা বৃত্ত আমি দিলাম যেটা হচ্ছে গিভেন সার্কেল, এবং আমি যাচ্ছি কি বৃত্তের সামনে আমি একটা আয়নাকে দাঁড় করালাম। আয়না মানে হচ্ছে কি এখানে একটা লাইন বা রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটা হচ্ছে একটা আয়না। তাহলে এই আয়নার সাপেক্ষে অবশ্যই পেছনে একটা প্রতিবিম্ব তৈরি হবে বৃত্তের, যেটাকে আমরা ইমেজ সার্কেল বলতে পারি। এবং এই প্রতিবিম্ব যখন তৈরি হবে তখন সার্কেল বা বৃত্তের ইকুয়েশনটা কী হবে সেটা আমরা বের করব। কেননা গিভেন যে সার্কেলটা আছে ওর কেন্দ্র হচ্ছে C1, যেটার স্থানাঙ্ক হচ্ছে -g, -f, যেটা তোমরা জানো, এবং ব্যাসার্ধটা হচ্ছে কি r। তার মানে আরও আমরা জানি -g এবং -f এটাও জানি। বাট আমি যে ইমেজ সার্কেলটা পেলাম বা মাঝখানে একটা মিরর বা আয়নাকে স্থাপন করার পর আয়নার ভেতরে ঠিক পেছনের অংশে যেই ছবিটা পাবো সার্কেলের বা বৃত্তের, ওই বৃত্তের কেন্দ্র আমরা কিন্তু জানি না, বাট ওই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি। কেননা কোনো একটা বৃত্তের ইমেজ বা ছবির মধ্যে বৃত্তের ব্যাসার্ধটা সেম থাকে। তার মানে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তোমার উচ্চতা এবং আয়নার ভিতরে থাকা তোমার বিম্ব বা প্রতিবিম্বের উচ্চতা কিন্তু সেম থাকে। ঠিক সেভাবে আমাদের সার্কেলের যে রেডিয়াস সেটা চেঞ্জ হবে না, বাট সেন্টারটা চেঞ্জ হবে। তাহলে আমাদের টার্গেট এখন C2কে বের করা। এখন কোনো একটা রেখা সাপেক্ষে যখন বৃত্তের এরকম ইমেজ বের করব বা প্রতিবিম্ব বের করব, তখন আমরা সেই রেখাটা সমীকরণ ধরলাম Lx + My + n = 0। অর্থাৎ তোমরা রেখা সমীকরণ কীভাবে ধরো, y = mx + c হিসেবে ধরো না? তো ওভাবে আমি ওই রেখার সমীকরণটাকে মডিফাই করেছি, যেখানে আমাদের Lx + My + n = 0 হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এবং আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু কনসেপ্ট দেখব। কনসেপ্টটা কীরকম খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথম বৃত্ত যেটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে বা দেওয়া থাকবে, এবং দ্বিতীয় বৃত্ত কেন্দ্র, এই দুটোর মধ্যবর্তী একটা দূরত্ব কিন্তু আছে। দ্যাট মিনস দূরত্বটা হচ্ছে কি C1 থেকে শুরু করে C2। আমি ধরে নিলাম আমাদের C2 এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। যদি আমরা কোনোভাবে x1, y1 বের করতে পারি তবে তো আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো, তাই না? কেননা একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য জাস্ট কেন্দ্রের স্থানাঙ্ক লাগে এবং ব্যাসার্ধ লাগে, আর কিছু লাগে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি C1 থেকে C2 হচ্ছে একটা রেখা, এবং এই রেখার উপর কিন্তু লম্বভাবে বসে আছে আমাদের আয়নাটা। দ্যাট মিনস আয়না হিসেবে আমি এখানে যে রেখাটাকে দেখিয়েছি ওই রেখাটা এখানে লম্বভাবে আছে। তো খেয়াল করে দেখতে পাচ্ছ Lx + My + n = 0, এই রেখাটা হচ্ছে C1 C2 এর সাথে লম্বভাবে আছে। তাহলে একটা বিষয় খেয়াল করো, C1 C2 রেখা, এবং এই রেখার আমি যদি ঢালের কথা বলি বা স্লপের কথা বলি, আমি ইংলিশে লিখলাম স্লপ, যেটাকে বাংলায় তোমরা ঢাল হিসেবে চিনে থাকো। তাহলে C1 C2 রেখা স্লপের সাথে আমি যদি আমাদের এই গিভেন যে রেখাটা আছে, দ্যাট মিনস Lx + My + n = 0, তো এই রেখাটার ঢালকে আমি যদি গুণ করি বা স্লপকে যদি গুণ করি, তাহলে অবশ্যই আমি কি পাবো, -1 পাবো। কেননা তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়েছ যে দুটো রেখা যদি পরস্পর লম্ব থাকে তাহলে তাদের ঢালের গুণফল হয় কি -1। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি C1 C2 এই রেখাটার স্লপ বা ঢাল বের করা, এবং আমাদের যে গিভেন রেখাটা আছে ওর ঢাল বা স্লপ বের করা। তো আমার মনে হয় এটা এমন একটা কঠিন বিষয় না, তোমরা সহজেই জিনিসটা কিন্তু বের করতে পারবে। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা আরেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে অনেকটা এরকম কনসেপ্ট যে আমাদের এই দুটো রেখা যে বিন্দুতে স্পর্শ করেছে, দ্যাট মিনস এই বিন্দুতে, তাই না? আমরা যদি এই বিন্দুটা নাম দিই ধরো P বিন্দু, তাহলে P হচ্ছে এমন একটা বিন্দু যেখানে C1 C2 এবং এই গিভেন রেখাটা টাচ করেছে একে অপরকে বা ছেদ করেছে, এবং একই সাথে P বিন্দুটা কিন্তু C1 C2 এই দুটো বিন্দুর মধ্যবর্তী বিন্দু। তার মানে আয়নার উপরে বা রেখার উপরে বসা P বিন্দুটা হচ্ছে আমাদের দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী বিন্দু। তাহলে আমি বলতে পারি C1 এবং C2 এই দুটো বিন্দু এর মধ্যবিন্দু হচ্ছে P, অবশ্যই বলতে পারি। তাহলে এটা হচ্ছে কি মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হিসেবে কাজ করবে কে, P কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট। তো আমরা এই দুটো কনসেপ্ট এখন কাজে লাগাবো। তো যেহেতু এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, তো আমি এখানে সব কিছু টোটালি করবো না, আমরা ম্যাথের মাধ্যমে করব। আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রসেস অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে কি হবে, C1 C2 এর স্লপ মানে কি, স্লপ মানে হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যে আমি যদি বুজ এবং কোটি এদের পার্থক্যকে অনুপাত করি সেটাই কি স্লপ হবে। তাহলে C1 C2 এর মধ্যে আমি বলতে পারি স্লপ বা ঢালের মান কি, আমাদের কোটি দ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে বুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে কোটি কে আছে y1 মাইনাস হচ্ছে -f, তার মানে মাইনাসে মাইনাস এটা হবে +f, তাই না? এটা হচ্ছে আমাদের কোটি দ্বয়ের বিয়োগফল দুটো বিন্দুর। তারপর বুজ দ্বয়ের বিয়োগফল কি কি, x1 মাইনাস হচ্ছে -g, যেহেতু -g হচ্ছে আমাদের C1 এর বুজ, x1 হচ্ছে আমাদের মানে C2 এর বুঝ, এই জন্য আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তো এটাই হচ্ছে কি আমাদের স্লপ বা ঢাল C1 C2 রেখার জন্য। এবং এটার পর আমরা ইন্টু করব রেখার স্লপটাকে। তাহলে দেখো এই রেখাটাকে আমি y = mx + c আকারে সাজাই। তাহলে এই পাশে থাকছে আমাদের my, আর ওই পাশে থাকছে হচ্ছে আমাদের
lx মাইনাস n এরকম থাকছে। আলটিমেটলি এটাকে যদি আমি আরেকটু সাজাই বা মডিফাই করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে y ইজ ইকুয়াল টু কত হবে, আমি যদি এমটাকে নিচে নিয়ে আসি তাহলে আমাদের এই জায়গাটা থাকবে হচ্ছে মাইনাস এল ডিভাইড বাই এম ইন্টু এক্স মাইনাস এন ডিভাইড বাই এম। তো এইভাবে আমাদের রেখাটার সমীকরণ এখন ফিট হলো। তো এটা যদি ফিট হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছ মাইনাস এল ডিভাইড বাই এম যেটা, এটা আসলে এক্সের সাথে যুক্ত। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই ইকুয়েশন অনুসারে আমি এক্সের সাথে যে অংশটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের এই রেখাটার ঢাল। তাহলে ঢালের মানটা কত পাচ্ছি, মাইনাস এল ডিভাইড বাই এম। তার মানে এখানে এই যে এমটা যে বসে আছে এটা কিন্তু ঢাল না, এম হচ্ছে যে কোনো একটা মান হতে পারে, সেটা 1 2 3 4 হতে পারে। বাট এক্সের সাথে আমাদের এখানে যে বসে আছে, আমি এক্সটাকে লাল কালারে দেখিয়েছি, এটাই হচ্ছে আমাদের ঢাল। তার মানে এটা হচ্ছে কি আমাদের স্লপ। তো এটা হচ্ছে আমাদের এই রেখাটার স্লপ যদি হয় তাহলে ওর মান হবে কি মাইনাস এল ডিভাইড বাই এম, এবং এই টোটালটার মান আমরা দেখতে পাচ্ছি কত হবে, -1 হবে। তাহলে এটা কি আমাদের একটা ইকুয়েশন হলো। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি চাইলে আরেকটু মডিফাই করতে পারো, আমি একটু মডিফাই করে দিচ্ছি। তাহলে উপরে হবে কি আমাদের, আমি বারবার কালার চেঞ্জ করছি, যাই হোক আমি একটা কালারে থাকি। উপরে হবে হচ্ছে আমাদের y1 প্লাস হচ্ছে এফ, আর নিচে হবে আমাদের হচ্ছে x1 প্লাস হচ্ছে জি। ওর সাথে আমরা গুণ করবো কাকে, মাইনাস এল বাই এম। খেয়াল করে দেখো, আমি যদি উভয়পক্ষে মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এল বাই এমটা চলে যাবে, আর এখানে এটাও কি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তো আই থিঙ্ক তোমরা এখানে একটা ইকুয়েশন পাচ্ছ, খুব সুন্দর একটা ইকুয়েশন। আমি যদি একটু সাজাই, y1 প্লাস হচ্ছে এফ, ওর সাথে আমাদের গুণ করতে হবে এল ইজ ইকুয়াল টু, ওই পাশে থাকবে হচ্ছে x1 প্লাস হচ্ছে জি, এবং ওর সাথে গুণ করতে হবে হচ্ছে এমকে। তো আমি যদি আর গুণ করি তাহলে অনেকটা এরকম একটা কন্ডিশন পাবো। তো তোমরা ম্যাথ করার সময় অবশ্যই এগুলোর মধ্যে মান দেখতে পাবে এবং সেটাকে তুমি 1 নং ইকুয়েশন ধরে রাখবে। তো 1 নং ইকুয়েশন যদি হয়, আচ্ছা আমি তোমাদের জন্য আরেকটু সহজ করে দিই, এটাকে আমি আরেকটু মডিফাই করে দিই। দ্যাট মিনস প্রথমে হবে হচ্ছে y1 ইন্টু এল প্লাস হচ্ছে এফ ইন্টু এল, আর এই পাশে থাকবে হচ্ছে x1 ইন্টু এম প্লাস হচ্ছে জি ইন্টু এম। সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে আমি পাবো x1 ইন্টু এম মাইনাস হচ্ছে y1 ইন্টু এল, দ্যাট মিন্স এভাবে হবে এটা, তারপরে প্লাস জি ইন্টু এম মাইনাস এফ ইন্টু এল। তো এটার টোটালটা মান হচ্ছে কি 0। অথবা তোমরা একটা কাজ করতে পারো, এই দুটো ধ্রুবককে অন্য পাশে রাখতে পারো, দ্যাট মিন্স এফ এল মাইনাস জি এম এভাবে রাখতে পারো। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কিন্তু একটা সমীকরণ পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সত্য গেলাম। দ্বিতীয় সত্য কি বলেছি, যে C1 এবং C2 এর মধ্যবিন্দু হবে হচ্ছে পি। তার মানে তুমি যদি দেখো পি বিন্দুটা কিন্তু আবার এই রেখার উপর বসেছে, তার মানে অবশ্যই পি বিন্দু দ্বারা আমাদের এই গিভেন রেখাটা কি সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে। তাহলে চলো আমরা এখন পি বিন্দুর স্থানাঙ্কটা বের করি। পি বিন্দুর স্থানাঙ্ক আমি একদম উপরে লিখছি, খেয়াল করে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক একদমই সহজ, যেহেতু আমরা এখন C1 C2 বিন্দু সম্পর্কে জানি, তাই আমরা মধ্যবিন্দু বের করব। তাহলে C1 C2 এর মধ্যবিন্দু হবে C1 এবং C2 এর বুজের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে বুজের যোগফল যদি করি এটা হবে অনেকটা এরকম, এবং কোটির যোগফল ভাগ 2 যদি করি সেটা হবে অনেকটা এরকম। খেয়াল করে দেখো আমরা এখানে x1 এর সাথে মাইনাস জি যোগ করেছি আর 2 দিয়ে ভাগ করেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পি বিন্দু পেয়ে গেলাম, বাট আমাদের এখনও টার্গেট ফিল আপ হয়নি, আমাদের x1 এবং x2 এর মানটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা এখন কি করব, যেহেতু পি বিন্দুটা আমাদের এই গিভেন ইকুয়েশন বা এই যে রেখার যে সমীকরণটা দেওয়া আছে lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0, এই রেখার সমীকরণের মানে এই রেখার উপর যেহেতু বসেছে, তার মানে অবশ্যই পি বিন্দু দ্বারা আমাদের এই রেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া বা স্যাটিসফাই হওয়া কিভাবে করে, তুমি জাস্ট সিম্পলি আমাদের এই রেখার সমীকরণে এক্স এর জায়গায় বসাবে হচ্ছে পি বিন্দুর বুজ এবং ওয়াই এর জায়গায় বসাবে হচ্ছে পি বিন্দুর কোটি। তাহলে বসিয়ে ফেলো, আমরা এখন রেখার সমীকরণ থেকে পাচ্ছি এল ইন্টু এক্স, তাই না? এক্স এর জায়গায় আমি কি বসাবো, পি বিন্দুর বুজ বসাবো, তাহলে x1 মাইনাস জি ডিভাইড বাই 2, তারপরে প্লাস এম ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো, পি বিন্দুর কোটি বসাবো, তাহলে বসিয়ে ফেলি, প্লাস হচ্ছে এম ইন্টু ওয়াই, ওয়াইয়ের মানটা হচ্ছে কত, ওয়াইয়ের মানটা হচ্ছে y1 মাইনাস এফ ডিভাইড বাই 2, এবং এই টোটালটার মান কি হবে, ইজ ইকুয়াল টু মানে প্লাস এন হবে, তার মানে এখানে থাকবে প্লাস এন ইজ ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের ফাইনাল কাহিনী। এখন তুমি যদি এটাকে মডিফাই করো আরেকটু, আমি আরেকটু মডিফাই করতে পারি চাইলে, অথবা নাও করতে পারি, তো তোমার ইচ্ছা, আমি একটু মডিফাই করে দিচ্ছি। তো এই সমীকরণটাকে আমি যদি মডিফাই করি, আমি এখানে পাবো এল ইন্টু x1 মাইনাস জি প্লাস হচ্ছে এম ইন্টু y1 মাইনাস এফ, এবং নিচে আমি যদি 2 লসাগু করি তাহলে এনের সাথে এক্সট্রা একটা 2 গুণ হবে এবং এই টোটালটার মান হয়ে যাবে 0।
এবং এটাকে আমরা ইকুয়েশন নম্বর 2 দিতে পারি। তাহলে আমরা 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশনের দিকে দেখতে পাচ্ছি যে এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের সবগুলো মানে জানা আছে, জাস্ট x1 এবং y1 এর মানটা জানা নেই। তাহলে 1 নং সমীকরণ থেকে x1 y1 এবং y1, 2 নং সমীকরণ থেকে x1 y1 এই দুটো কিন্তু আমরা জানি না। আর ইকুয়েশন যেহেতু দুটো, আমাদের চলক আছে হচ্ছে দুটো, x1 এবং y1, তার মানে তোমরা ফাইনালি যেটা করবে ম্যাথের মধ্যে 1 এবং 2 সলভ করবে। আমি কিন্তু এখানে সলভ করে মান দেখাবো না, এটা কিন্তু ম্যাথের একটা পার্ট। তার মানে 1 আর 2 যদি আমি সলভ করি তাহলে অবশ্যই আমরা x1, y1 পেয়ে যাব। তাহলে x1, y1 হচ্ছে আমাদের যে ইমেজ তৈরি হয়েছে বৃত্তটার, বা প্রতিবিম্ব যে তৈরি হয়েছে বৃত্তটার, ওই বৃত্তের সেন্টার বা কেন্দ্র। আলটিমেটলি তুমি যখন এই বৃত্তের কেন্দ্র বা সেন্টার x1, y1 পেয়ে যাবে, তখন বৃত্তের সমীকরণটা এইভাবে লিখবে, x মাইনাস x1, দ্যাট মিনস আমরা যে একটা সমীকরণ শিখেছিলাম না, যে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, ওই সমীকরণ অনুসারে তুমি তখন এই বৃত্তের সমীকরণটা বানাতে পারবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কী হবে, যেহেতু আমরা কেন্দ্র এখন জানি, তো সমীকরণটা হবে x মাইনাস কেন্দ্রের বুজ, দ্যাট মিনস x1, তার উপর হচ্ছে বর্গ, প্লাস হচ্ছে y মাইনাস কেন্দ্রের কোটি, দ্যাট মিনস y1, তার উপর হচ্ছে বর্গ, ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধের স্কয়ার। আর যেহেতু বৃত্তর ব্যাসার্ধ সেম থাকে প্রতিবিম্ব বৃত্তর মধ্যেও, তাই এটা হবে কি অবশ্যই আর স্কয়ার। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ওই বৃত্তের ইকুয়েশন, যেটা হচ্ছে একটা গিভেন সার্কেলের, মানে গিভেন সার্কেলের প্রতিবিম্ব হিসেবে থাকে বা ইমেজ হিসেবে থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই দুটো ইকুয়েশন সলভ করতে পারো। আমি যে শর্তগুলো একটু স্টেট দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। এই দুটো শর্তকে কাজে লাগিয়ে তুমি x1 এবং y1 বের করতে পারো, বা দ্বিতীয় যে ইমেজ সার্কেলটা আছে সেটার কেন্দ্র বের করতে পারো।